2019 সালের নভেম্বর মাসের 13 তারিখ আমাদের ঝাড়খণ্ড হয়ে ওড়িশা সফরের চতুর্থ দিন। গোবরডাঙ্গা থেকে আমি তাপস সেন এবং আমার সঙ্গী সুপ্রিয় সরকার হোন্ডা শাইনে চড়ে এই সফরে বের হয়েছি। আজ সকালে ব্রহ্মপুর থেকে বের হয়েছিলাম। আমরা সকালে তপ্তপানি এবং চন্দ্রগিরি ও জিরাঙ্গা দেখে ওড়িশার উপকূলীয় অঞ্চলে এসে অন্ধ্র সীমান্তে সোনাপুর বিচ দেখেছি। বেলা দুটোর একটু পরে সোনাপুর থেকে যাত্রা শুরু করে আমরা এখন গোপালপুরের পথে। আমরা যে পথে এসেছি সেই পথেই 12 কিলোমিটার ফিরে গিয়ে জগাপুরের কাছে NH-16 ধরব। তারপর উত্তর দিকে এগোবো ব্রহ্মপুরের উদ্দেশ্যে। শহরের কিছু আগে একটা বাইপাস আছে, যানজট এড়ানোর জন্য আমরা সেই পথে উত্তর পূর্বে এগোবো। ব্রহ্মপুরের উত্তর সীমায় এসে মূল হাইওয়ে ছেড়ে আমরা তার একটা শাখা NH-516 ধরব। ওই রাস্তায় একটু দক্ষিণ ঘেঁষা পূর্বে এগিয়ে আসবে গোপালপুর শহর। শহরে না ঢুকে তার উত্তর প্রান্তে অবস্থিত গোপালপুর অন সি নামে পরিচিত সমুদ্র সৈকতে আমরা যাত্রা শেষ করব। মোট 42 কিলোমিটার রাস্তা, ঘন্টাখানেক সময় লাগা উচিত। বেলা 3:15 সময় আমরা NH-16 ছেড়ে গোপালপুরের রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো নয়। তার উপর উপকূলীয় অঞ্চলে দুপুরের গরমে একটু কাবু হয়ে পড়েছি বলে বিশ্রাম নিচ্ছি। 3:30 নাগাদ আমরা পৌঁছে গেছি গোপালপুর বিচে। এখন বিচে ঢোকার মূল পথের কাছে বসে সমুদ্রের শোভা উপভোগ করছি। এটা জনপ্রিয় এবং নাম করা সমুদ্র সৈকত, তাই লোকজন প্রচুর। বিচের উপরেই প্রচুর দোকানপাট, খাওয়া দাওয়ার। তবে তেমন একটা কোলাহল নেই। সুন্দর হাওয়া দিচ্ছে। পথে বেশ গরম লেগেছে, তাই এখন এই হাওয়াটা খুব ভালো লাগছে। এখনো হোটেল দেখা হয়নি, কাছাকাছি কোনো একটা হোটেলে থাকবো। সোনালি বালি, গাঢ় নীল সমুদ্র, ঝকঝকে সাদা ঢেউ ভাঙা জল। সোনাপুর বিচের মতোই দৃশ্য, তবে এখানে বিচের পাশে পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে। বসার জায়গা আছে, সভ্যতার স্পর্শ লেগে গেছে। এখানে দুটো জায়গায় ঢেউ ভাঙছে। তীরের কাছে তো বটেই, তীরের কিছুটা আগে কিন্তু ঢেউ ভেঙে যাচ্ছে। এখানে কিছু জলক্রীড়ার ব্যবস্থা আছে। একজন ওয়াটার স্কুটারে চড়ে সমুদ্রে ঘুরছে। কিছুটা অবেলা হয়ে যাওয়ার কারণে আমরা এখন স্নান করতে দেখছি না কাউকে। বেশিরভাগ মানুষ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভা উপভোগ করছেন। এখন 4:45 বাজে।
চটি নিয়ে চলে যাবে। আরো তোলো। প্রথমে আমরা যেখানে বসেছিলাম তার থেকে একটু উত্তরে এগিয়ে একটা হোটেলে সুপ্রিয় ঘর নিয়েছি। সেখানে মালপত্র রেখে আমরা আবার সমুদ্রের ধারে ফিরে এসেছি। এই জায়গাটা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে। সূর্যাস্তের তোড়জোড় চলছে। এদিকে গোপালপুরের লাইট হাউস দেখা যাচ্ছে। এদিকটাতে বেশ ভিড়ভাট্টা থাকলেও আমরা কিন্তু বেশ নির্জন জায়গাতেই আছি। সুপ্রিয় স্নানের জন্য প্রস্তুত হয়ে এসেছি। আমি পাজামা পাঞ্জাবি পরে এসেছি, স্নান করব না। এখন সমুদ্রে বেশ ভালো ঢেউ আছে। বেশ বড় বড় ঢেউ এসে বালুকা বেলায় আছড়ে পড়ছে। আমার তাহলে ইয়ে গোটাতে হবে পায়জামা। দারুণ ঢেউটা আসছে, খুব সুন্দর। গোপালপুরের সমুদ্র কিন্তু স্নানের পক্ষে তেমন নিরাপদ নয়। এদিকে বেশ পাথুরে জায়গা আছে এবং সি বেডের ঢালটাও বেশি। তাই এখানে কিছু স্থানীয় বাচ্চা ছাড়া স্নানার্থী তেমন একটা দেখছি না। আর ঢেউটা ব্যাপক আসছে। পরপর 3-4খানা যা আসলো না, ভালো। ওড়িশার উপকূলীয় অঞ্চলে দক্ষিণ দিকে গঞ্জাম জেলায় অবস্থিত গোপালপুর অনেক প্রাচীন জনপদ। এইবার একটা আসছে, ভালো। পুরাকালে এই গোপালপুর কলিঙ্গের সমুদ্র বন্দর রূপে বিখ্যাত ছিল। টলেমির লেখায় এই বন্দরের উল্লেখ পাওয়া যায়। ওই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া, মালয়, জাভার মতো জায়গাগুলির সাথে ভারতের সমুদ্র বাণিজ্যের এক প্রধান বন্দর হিসাবে এই গোপালপুর বিশেষ ভূমিকা নিয়েছিল। সর করে টেনে নিয়ে যাচ্ছে তো। চটি বিপদে। চটি পরেই যাওয়া যাবে, এই ইয়ে দিয়ে বালি দিয়ে যেতে হবে, তাহলে এমনি যেতে হবে। চটি নিয়ে যাওয়ার দরকার নেই, পুকুর নেই। এখানে ডাচিরা এসে বসতি করে। ওই সময়ে এস.কে. দে নামে এক বঙ্গ সন্তান এখানে অতি প্রভাবশালী জমিদার গোছের মানুষ ছিলেন, যার দখলে গোপালপুরের অর্ধেক অঞ্চল ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে এখানে তারা বড় বড় গুদাম এবং বিবিধ নির্মাণ করে। তারা বার্মার সাথে বাণিজ্যের এক প্রধান বন্দর হিসাবে এই গোপালপুরকে গড়ে তোলে। রেঙ্গুনের সাথে চাল ব্যবসায়ের বড় কেন্দ্র ছিল এই গোপালপুর। ভিক্টর সোরেইন নামে এক ব্রিটিশ ভদ্রলোক এখানে এসে তখনকার এক জেলেদের গ্রাম গোপালপুরের প্রভূত উন্নতি করে তাকে আবার একটি গৌরবময় ব্যবসা কেন্দ্র এবং বন্দরে পরিণত করেন। তিনি এখানকার বিখ্যাত লাইট হাউস এবং অ্যালবার্ট হোটেল নির্মাণ করান। ব্যাপক ভাঙলো এই ঢেউটা। আরে গুরু,
দারুণ মানছে। অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের কাছে এই গোপালপুর অন সি অত্যন্ত আকর্ষণীয় এক সমুদ্র সৈকত হিসাবে জনপ্রিয় ছিল। তাদের মধ্যে অনেকেই এই গোপালপুরকে নিজেদের আবাসস্থল হিসাবে বেছে নিয়েছিলেন, কিন্তু স্বাধীনতার পর তাদের সংখ্যা ক্রমক্ষীয়মান। যা আছে হবে। বড় একটা হবে, তারপর ছেড়ে দেবো। বড়টা তো খুব বড় হচ্ছে এখন। না, হঠাৎ কমে গেল, এখন কমে গেল হঠাৎ করে। এবার দেখো গুঁড়ো গুঁড়ো আসছে, গুঁড়ো গুঁড়ো আসছে। এবার আবার বেড়েছে, এবারে খুব বড় আসছে। এইটা সেরা হয়েছে। এখন পরপর কয়েকটা বড় আসবে। হ্যাঁ, বিশাল। না, এই দিচ্ছে বেটা, আরো উপরে উঠতে হবে। না, আমার ইয়ে পায়জামা ভিজে যাচ্ছে। এটা পায়জামা পরে তো আর শোবো না। ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু এখানে আসবে, পরেই আসবে। ওই দেখো উঠছে। তোর মাঝখানে দু তিনটে বড় ঢেউ ধরে নিয়েছে আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। শোর লাইনটা কোনাকুনি থাকবে আর কি। বর্তমানে এখান থেকে কিছুটা উত্তরে আবার নতুন করে বন্দর তৈরি হয়েছে। সারা ভারত থেকে পর্যটক আসেন এই গোপালপুরে। নির্জন শান্ত পরিবেশে সমুদ্র উপভোগের জায়গা হিসাবে আবার জনপ্রিয় হয়েছে এই গোপালপুর। একটু এগোলে হবে। এমনি খারাপ হচ্ছে না, লোকজন নেই সেরকম। দেখো এই পর্যন্ত মিলে তো লোক পাওয়া যাচ্ছে না। একই রকম লাগবে। এই একখানা যা ভাঙলো না এই জায়গাটায়, বাবা ব্যাপক। একদম এই পর্যন্ত লোক নেই। এখানে লোকজন বিশেষ নেই, বেশ নির্জন। অনেকটা তোলা হয়েছে। সন্ধ্যার পর আমরা টুকিটাকি খাওয়ার জন্য সমুদ্রের ধারের রাস্তাটা ধরে কিছুটা হাঁটাহাঁটি করলাম। তারপর আবার এই সমুদ্রের ধারেই চলে এলাম। এখন রাত 8টা বেজে গিয়েছে। আকাশে চাঁদ সুন্দর আলো দিচ্ছে, মায়াবী পরিবেশ। তবে এই ক্যামেরা চাঁদনি রাতের সৌন্দর্য ধরতে অক্ষম। যা দেখছি ক্যামেরা কিন্তু তার প্রতি সুবিচার করছে না। খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, একদম মনোরম পরিবেশ। এখনো বেশ বড় বড় ঢেউই আসছে।
আলো দিয়ে কোনো লাভ নেই, আরো খারাপ হবে। আসলে ফোকাসিং পাচ্ছে না। এখান থেকে দক্ষিণের দৃশ্য, লাইট হাউসের ঘুরন্ত আলোটা চমৎকার দেখাচ্ছে। আমি প্রথম লাইট হাউসের আলো দেখছি, দারুণ লাগছে। পাশে একটা ফ্লাড লাইট এখান থেকে বেশি উজ্জ্বল মনে হলেও লাইট হাউসের আলোটা কিন্তু প্রায় সমান্তরাল রশ্মিগুচ্ছ, তাই সেটা বহু দূর থেকে দেখা যাবে। কিন্তু এই ফ্লাড লাইটটা কিছু দূর গেলেই আর দেখা যাবে না। বেশ অনেকটা সময় রাতের সমুদ্রের শোভা উপভোগের পর হোটেলের দিকে রওনা হলো।